2025 সালে মুক্তিপ্রাপ্ত ভেঙ্কটেশ অভিনীত সংক্রান্তিকি ভাসুনাম সিনেমাটির এক্সপ্লেন নিয়ে আজকে চলেই আসলাম। এক সাসপেন্ড পুলিশ অফিসার যে পরিচিত ছিল তার এনকাউন্টার আর সততার জন্য, তাকে আবারও ফিরে আনে প্রধানমন্ত্রী নিজেই। কারণ দেশের অতিথি হিসেবে আসা স্বনামধন্য বিজনেস ম্যাগনেট কিডন্যাপ হয়েছে। সেই পুলিশ অফিসারকে সাহায্য করবে তারই এক্স গার্লফ্রেন্ড, আর এজন্য ওনার বউ এই মিশনে ওদের সাথেই থাকবে। পুরো মুভিটি জুড়ে রয়েছে কমেডি আর অ্যাকশনে ভরপুর। কোনো স্পয়লার না দিয়ে আর কথা না বাড়িয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই দেখা যায় সাত্যে আখিল নামের বড় এক বিজনেসম্যানকে দেশে আনার ব্যবস্থা করছে সিএম কেশব। কয়েকটা খাতে আখিলের থেকে বিনিয়োগ পেতেই এমনটা করেছে সিএম। আর আখিলের দেশে আসা থেকে শুরু করে আবার ফিরে যাওয়া পর্যন্ত সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয় আইপিএস অফিসার মীনাক্ষীকে। সে খুবই সৎ এবং নিষ্ঠাবান এবং সাহসী পুলিশ অফিসার। পরদিনে আখিল চলে আসে দেশে আর বড় একটা অডিটোরিয়ামে ভাষণ দেয় সবার উদ্দেশ্যে। আসলে আখিলও এই রাজ্যেরই সন্তান, এখন বিদেশে সে সেটেল। সে অনেকগুলো খাতে বিনিয়োগের আশ্বাস দেয়। বক্তব্য শেষ করে রেস্ট হাউসে আসে ওরা সবাই। তখন পার্টি প্রেসিডেন্ট সিএমকে বলে, আমি আখিলকে আমাদের গেস্ট হাউসে নিয়ে যাব, আমার জামাই একটা কাজ নিয়ে কথা বলবে আখিলের সাথে। কিন্তু সিএম কিছুতেই আখিলকে ছাড়তে চায় না, কারণ ওদের ফার্ম হাউসটা শহর থেকে অনেকটাই দূরে, সেখানে সিকিউরিটি মেনটেন করাও সম্ভব হবে না। কিন্তু প্রেসিডেন্টও নাসরবান্দা। ওদের মধ্যে এইসব কথা শুনে আখিল যেতে চায় সেই ফার্ম হাউসটায়। দেশীয় খাবারের প্রতি তার অনেক লোভ। ওদের সাথে সিকিউরিটি দেখার জন্য মীনাক্ষীও যাবে। রাত্রেবেলাতে ওরা চলে আসে সেই ফার্ম হাউসটায়। তারপর প্রেসিডেন্ট ওর জামাই সম্পর্কে বলে আখিলকে। সবকিছু শুনে আখিল দেখা করতে বলে ওনার জামাইকে, তাহলে সবকিছু ঠিক করে দিবে। এই ফার্ম হাউসটায় কাজ করা সব স্টাফরা কেন জানি সন্দেহজনক আচরণ করছিল। তারপর আখিলকে পড়াতে তাকে রান্না করে খাওয়াতে চায় প্রেসিডেন্ট নিজেই। উনি আবার হেডফোন ছাড়া রান্নাই করতে পারে না। তারপর পরে প্রেসিডেন্ট হেডফোন কানে লাগিয়ে রান্না করা শুরু করে, আর স্টাফরাও হঠাৎই অ্যাটাক করে বসে ওদেরকে। এটা দেখে মীনাক্ষী ওদেরকে মারতে শুরু করে দেয়। সেসব বাকি পুলিশরা বেদম মারতে থাকে ওদের সবাইকে। অনেকক্ষণ ধরে চলে ওদের মধ্যকার ফাইট। মারামারির এক পর্যায়ে ওরা আখিলকে ধরে ফেলে। তারপর আখিলকে নিয়ে গাড়িতে করে চলে যায়। এটা দেখে মীনাক্ষীরাও পিছা করতে যাবে, কিন্তু দেখতে পায় ওদের গাড়ির সব চাকা পাঞ্চার করা। এজন্য আর আখিলকে পিছা করা ওদের হয় না। এদিকে প্রেসিডেন্ট কানে হেডফোন লাগিয়ে থাকায় কিছুই বুঝে উঠতে পারে না যে হয়েছেটা কি, আর রান্না শেষ করে আখিলকে খুঁজতে থাকে। কিন্তু গোটা ফার্ম হাউসে একটা মানুষকেও খুঁজে পায় না প্রেসিডেন্ট। এই ব্যাপারটা যখন সিএম জানতে পারে তখন সে প্রচন্ড ক্ষেপে যায়। সে বারবার প্রেসিডেন্টকে বারণ করার সত্ত্বেও আখিলকে নিয়ে গিয়েছিল সেই ফার্ম হাউসে। আর এখন সে কি করবে, মিডিয়াকেই বা কি বলবে? কেনই বা কেউ আখিলকে কিডন্যাপ করেছে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা কেউই। হঠাৎই একটা কল আসে সিএম এর ফোনে। বিজু পান্ডে নামের একজন কল দিয়েছিল। আসলে সেই ধরে নিয়ে গেছে আখিলকে। ওকে যদি জীবিত চায় তবে জেলে থাকা ওর ভাই পাপা পান্ডেকে সারিয়ে ওর হাতে তুলে দিতে বলে, না হলে মেরে ফেলবে আখিলকে। ওরা আসলে পান্ডে গ্যাংয়ের সদস্য। ছোট ভাই বিজু পান্ডে এবং বড় ভাই পাপা পান্ডে, ওরা দুই ভাই মিলে চালায় এই গ্যাংটা। ওড়িশা ছত্তিশগড়ের ছোট্ট একটা শহরে মেকানিকের দোকান আছে এদের। এমনি দেখলে সাধারণ মানুষই মনে হবে, কিন্তু টাকার জন্য এরা সব রকম খারাপ কাজ করতে প্রস্তুত। এই জায়গায় আরেকটা দল আছে নায়ক গ্যাং নামে। ওরাও দুই ভাই, বিল্লু নায়ক আর ছোটা নায়ক। ওদের দুই দলের মধ্যে বহুদিনের শত্রুতা। তো একটা কাজে যখন পাপা পান্ডে মুম্বাই এসেছিল তখন নায়করা ওকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। তো ওর বড় ভাইকে সারাতেই বিজু পান্ডে আখিলকে ধরেছে। তারপর পরে সিএম এর আদেশে ওই জেলের জেলারকে ডেকে আনা হয়। ওর নাম জর্জ অ্যান্টনি। সে খুবই সৎ একজন অফিসার। সিএম ওকে একটা কয়েদিকে ছাড়তে বলে, কিন্তু কোনোভাবেই রাজি হয় না অ্যান্টনি। তখন সিএম ওকে ট্রান্সফার করারও হুমকি দেয়, কিন্তু এটাতেও কাজ হয় না। এটা শুনে অ্যান্টনি বলে, সমস্যা নেই স্যার, তবে আমাকে ট্রান্সফার করার পরেই আমি প্রেস কনফারেন্স ডেকে আমি সবকিছু বলে দিব মিডিয়াতে। অ্যান্টনির মুখে এসব কথা শুনে সিএম বুঝে যায় যে কাজ হবে না। তখন ওকে বলে, এটা তোমার একটা টেস্ট ছিল, তুমি সেটাতে উত্তীর্ণ হয়েছো। আর এই ব্যাপারটা শুনে অনেক খুশি হয়ে যায় অ্যান্টনি। এখন সিএম কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন মীনাক্ষী বলে, যদি আমরা আখিলের মতো কাউকে খুঁজে বের করতে পারি তবে কয়েকদিনের সময় পেয়ে যাব। তারপর অনেক খোঁজাখুঁজি করার পরে একটা অটোওয়ালাকে পাওয়া যায়। তার টাক মাথায় চুল লাগিয়ে আর দাড়ি কামিয়ে দিলে একদম পুরো আখিল। ওকে দিয়েই আপাতত কাজ করা যাবে। এবারেই 3 দিনে আখিলের খোঁজ করে বিজুকে মেরে আখিলকে আনতে পারবে এমন একজন পুলিশ অফিসার প্রয়োজন ওদের। তখন মীনাক্ষী একজন পুলিশের নাম বলে, ওর নাম ওয়াইডি রাজু। এই কাজ যদি কেউ সম্পন্ন করতে পারে সেটা রাজুই, কিন্তু তার সততার জন্য ওকে সাসপেন্ড করা হয়েছিল প্রায় 6 বছর আগে। তো ওকে খুঁজতে বলে দেয় সিএম। আসলে রাজু ছিল মীনাক্ষীর এক্স বয়ফ্রেন্ড, তবে কোনো একটা কারণে ওদের ব্রেকআপ হয়ে গেছিল। যেহেতু আখিলকে আমি সেভ করতে পারিনি তো রাজুকে আমিই আনবো। সে আমাকে বলে গিয়েছিল আমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে, তার জীবনে আমি ছাড়া আর অন্য কোনো মেয়ে আসবে না। এদিকে দেখা যায় রাজুর 4টা বাচ্চা হয়ে গেছে, আর সে এখন পুরোপুরি ফ্যামিলি ম্যান। ওর বউয়ের নাম লাক্সমি। এই পর্যায়ে একটা ফাংশনের নৃত্য পরিবেশন করে লাক্সমি। এখানে এমএলএ উপস্থিত ছিল। সেই অনুষ্ঠানের প্রথম পুরস্কার লাক্সমি পায়। পুরস্কারটা এমএলএর দেওয়ার কথা থাকলেও লাক্সমি তার স্বামীর হাত দিয়ে নিতে চায়, আর ওর সম্পর্কে অনেক প্রশংসাও করতে থাকে। ওদের দুজনের মধ্যে অনেক ভালোবাসা।
এই ব্যাপারটা দেখে অনেক ক্ষেপে যায় এমএলএ, আর লাক্ষ্মীর বাবাকে কথা শুনিয়ে চলে যায়। সবকিছু যদি তোমার মেয়ের জামাই করবে তাহলে আমাকে এখানে কেন ডেকেছিলে? আমার সাথে তুমি কাজটা একদমই ঠিক করনি। এরপরে আমাকে আর কোনোদিনও ডাকতে পারবা না। এমএলএর মুখে এসব কথা শুনে অনেক ক্ষেপে যায় শ্বশুর, আর রাজু আর লাক্ষ্মীকে 6 মাস আলাদা থাকার শাস্তিও দেয়। তারপর রাত্রেবেলাতে দেখা যায় সব দরজায় তালা দিয়ে রেডি হয় শ্বশুর। রাজুর 2জন ভাইরাও ছিল। ওরা রাজুকে দেখিয়ে দেখিয়ে বউ নিয়ে ঘরে যাচ্ছিল। এটা যেন একদমই সহ্য হচ্ছিল না রাজুর। তারপর একপাশে রাজু, তারপর শ্বশুর, মধ্যে অনেকগুলো বাচ্চা, তারপর শাশুড়ি এবং একদম ওই পাশে লাক্ষ্মীকে শুতে দেওয়া হয়। এই 6 মাস ওদেরকে এভাবেই ঘুমাতে হবে। সবাই যখন ঘুমিয়ে যায় তখন রাজু উঠে গিয়ে বউ লাক্ষ্মীকে নিয়ে একটা জানালা খুলে চলে যায় বাড়ির বাহিরে। সারা রাত ধরে বিভিন্ন জায়গায় ওরা দুজনে প্রেমিক প্রেমিকার মতো সময় কাটায়। কোন দিক দিয়ে যে সকাল হয়ে যায় ওরা টেরও পায় না। তারপর বাড়িতে আসতেই দেখতে পায় অনেক মানুষ বাড়িতে এসেছে। ওরা দুজন সারা রাত ধরে সবার ঘুম হারাম করেছে, সাথে অনেক কিছু নষ্ট করেছে। এটার বিচার চাইতে এসেছিল সবাই। তখন রাজুর পিচ্ছি ছেলেটা সবাইকে এটা ওটা বলা শুরু করে দেয়। সে পিচ্ছি হলে কি হবে, ওর মুখে হাত পা দেয়া যায় না। কথায় আছে না, বাঁশের চেয়ে কঞ্চি মোটা, এই পিচ্ছি সেটারই মুখ্যম উদাহরণ। এসব কিছুতে গ্রামের কেউই বিচার পায় না, আরও অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় শ্বশুর 5 লাখ টাকা একজনকে দেওয়ার জন্য দেয় রাজুকে। সেটা নিয়ে যাওয়ার সময় হঠাৎই রাজু তার স্কুলের মাস্টারকে দেখতে পায়। কেন জানি মাস্টার অনেক চিন্তিত ছিল। আসলে মাস্টারের জন্য রাজু পুলিশ হতে পেরেছিল। মাস্টারকে অনেক সম্মানও করতো রাজু। তারপর মাস্টারকে না জানিয়ে সেই 5 লাখ টাকা দিয়ে দেয় রাজু, কারণ সে ভেবেছিল মাস্টার হয়তো টাকার সমস্যা, এই জন্যই এত চিন্তিত দেখাচ্ছে ওনাকে। আর বাড়িতে এসে শ্বশুরকে এটা ওটা বুঝ দেয়, কিন্তু শ্বশুর কিছুতেই বিশ্বাস করে না ওর একটা কথাও। এটা দেখে ওর পিচ্ছি ছেলেটা আবারও মুখ খোলে। ওর কথা সহ্য করতে না পেরে ওদের মিথ্যা কাহিনী সত্য বলে মেনে নেয় শ্বশুর মশাই। এদিকে দেখা যায় রাজুর এক ভাইরা তার এক স্কুল জীবনের বান্ধবীকে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠায়। এটা যখন লাক্ষ্মীর বোন জানতে পারে তখন তো পুরো বাড়িতে হাঙ্গামাই হয়ে যায়। আর এই ব্যাপারটাকে রাজু অনেক বাড়িয়ে টাড়িয়ে বলে যে হায়ের মানে আমাকে কি একটা হাক দিবে তুমি? এসব শুনে সবাই তো পুরো পাগলই হয়ে যায়। আসলে রাজু ওদের উপর রিভেঞ্জ নিচ্ছিল। প্রত্যেকদিন রাত্রে ওকে দেখে এরা দুজন বউ নিয়ে ঘরে ঢুকতো। এটার রিভেঞ্জ নেওয়ার জন্য এই কাজটা করলো রাজু। তারপর রাজুর 2 ভাইরাকে আগামী 3 বছর পর্যন্ত বউদের থেকে আলাদা থাকার শাস্তি দেওয়া হয়। এটাতে ওরা দুজনই অনেক ক্ষেপে যায়। তারপরে তো কিছুই করার নেই। তখন রাজু বলতে থাকে, আমার জীবন পুরো খুলো বইয়ের মতো, আমার সবকিছুই জানে লাক্ষ্মী, আমার জীবনে লুকানোর মতো কিছুই নেই। ঠিক ওই সময়ে গ্রামে প্রবেশ করে মীনাক্ষী, আর রাজুর পিচ্ছি ছেলেটাকে জিজ্ঞেস করে রাজুর সম্পর্কে। তারপর মীনাক্ষীকে নিয়েই বাড়িতে আসে পিচ্ছিটা, আর বলে বাবা তোমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। এটা শুনে সেখানে থাকা সবাই বড় মাপের একটা শক খেয়ে যায়। তারপর গাড়ি থেকে নেমে আসে মীনাক্ষী। ওকে দেখে পুরো থ লেগে যায় রাজু। মীনাক্ষী এসেই রাজুকে হাই বলে, তখন রাজুও হাই বলে হাতটা মিলায়। এটাতে কান্না করে দেয় লাক্ষ্মী, আর বলতে থাকে আমার সামনে হাক করছো তোমরা। এখন রাজুকে কি করে বুঝাবে যে এটা হাক করা না, কারণ সেই তো এটার ব্যাখ্যা দিয়েছিল। তারপর পুরো পরিবার নিয়ে মিটিং বসা হয়। তখন মীনাক্ষী বলে, ব্রেকআপ করার সময় তুমি কি বলেছিলে যে আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে, তোমার জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়ে আসবে না, আর এখন 6 বছরে 4 বাচ্চার বাবাও হয়ে গেছো। এসব কিছু শুনে বাড়ির সবাই রাজুকে এটা ওটা বলা শুরু করে দেয়। নিজে এত সাধু সাজে, আর এখন তারই কত কিছু বেরিয়ে গেল। এতদিনের জমিয়ে রাখা যার যা ক্ষোভ ছিল সবকিছু আজকে সেগুলো ঝাড়ছিল। এগুলো শুনে লাক্ষ্মী ডিফেন্ড করে রাজুকে, আর বলে আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করি, আর তুমি শুধু আমার। আমি জানি না যে এতদিন তুমি কেন তোমার প্রেম কাহিনীটা আমার থেকে লুকিয়েছো, কিন্তু এখন আমি এটা জানতে চাই, বউ হিসেবে এটা আমার হক। তখন রাজু সবকিছু খুলে বলতে চায়। এটা দেখে বাড়ির কাজের লোকটা রাজুকে থামাতে চায়, কিন্তু কোনো লাভ হয় না। বলতে শুরু করে রাজু। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মীনাক্ষী তখন ট্রেনিং এর জন্য পুলিশ একাডেমিতে এসেছিল। একাডেমিতে এসেই রাজুকে দেখতে পায় সে। রাজু তখন বড় মাপের একজন পুলিশ অফিসার। রাজুকে দেখেই ওর প্রেমে পড়ে যায় মীনাক্ষী। আস্তে আস্তে ওদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তারপর একদিন মীনাক্ষী প্রপোজ করে বসে রাজুকে, কিন্তু রাজু বলে আমাদের বয়সের পার্থক্যটা অনেক, তো এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু মীনাক্ষীও হাল ছাড়ার পাত্র না। বয়সের পার্থক্য মীনাক্ষীকে দমিয়ে রাখতে পারে না। আর আস্তে আস্তে ওরা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলে। এভাবেই ওদের ভালোবাসা আগাতে থাকে। হঠাৎ একদিন রাজু সততার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। এটাতে রাজু চাকরিটাই ছেড়ে দেয়, আর মীনাক্ষীকে ডেকে বলতে থাকে, আমি সৎভাবে চাকরিটা কোনোদিনও করতে পারবো না, তো ছেড়ে দিয়েছি। চলো না আমরা দুজনে দূরে কোথাও গিয়ে বিয়ে করে নিই, এই চাকরিটা তোমারও করতে হবে না। কিন্তু মীনাক্ষী কোনোভাবেই মানে না। এই চাকরির জন্য আমি আমার পরিবারের সাথে লড়াই করেছি, আর এখন আমার মঞ্জিল আমার হাতের নাগালেই, তো আমি চাকরিটা কোনোভাবেই ছাড়তে পারবো না। তখন রাজু বলে, তোমার কাছে চাকরি বড় নাকি আমি? আজ তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। এটা শুনে মীনাক্ষী চাকরিটা বেছে নেয় আর রাজুর সাথে ব্রেকআপ করে দেয়। যাওয়ার সময় রাজু বলে, আজ তুমি রেগে ব্রেকআপ করলে আমার সাথে, কিন্তু আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করব। এমনকি আমার জীবনে তুমিই প্রথম এবং শেষ নারী, আমার জীবনে দ্বিতীয় কোনো মেয়ের জায়গা নেই।
এটা বলেই রাজু কাহিনীটা শেষ করে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। তারপর পরে মীনাক্ষী আখিলকে নিয়ে ঘটে যাওয়া সবকিছু বলে রাজুকে। আরও জানায় ডিপার্টমেন্টের জন্য তুমি নাই বা আসলে, তবে তোমার এক্স গার্লফ্রেন্ডের সম্মান বাঁচাতে তো আসবে। এগুলো শুনে রাজু বলে সমস্যা নেই, তোমার জন্য তো আমি এটুকু করতেই পারি। আর আমার লাক্ষ্মী অনেক ভালো, ওকে সবকিছু বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। তারপর গিয়ে সবকিছু খুলে বলে লাক্ষ্মীকে, কিন্তু কিছুতেই রাজি হয় না লাক্ষ্মী। তোমার প্রেমলীলার কাহিনী শুনেও কি আমি ওই মেয়ের সাথে তোমাকে ছেড়ে দিব? কখনোই না। তোমাকে রেগে জিগালে কিছুই বলতে না তুমি, এই জন্যই ভালোবেসে জিগাইছি। আর তুমিও বোকার মতো সবকিছু বলে দিয়েছো আমাকে। এসব কিছু শুনে রাজুর তার কাজের ছেলেটার কথা মনে পড়ে যায়। সে বলেছিল যে ভাই কিছুই বললেন না, পরে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। এখন ঠিক তেমনটাই হচ্ছে। তারপর লাক্ষ্মী এসে মীনাক্ষীকে চলে যেতে বলে, আমি কোনোভাবেই তোমার সাথে আমার স্বামীকে ছেড়ে দিব না, যদি আর তুমি ওকে না আসতে দাও। পুরনো প্রেম যদি তোমাদের আবারও জেগে যায়। মীনাক্ষী বারবার ওকে বোঝানোর চেষ্টা করলেও লাভ তেমন একটা হয় না। তখন হঠাৎ করে বিদ্যুৎ চমকায়, আর এটা দেখে মীনাক্ষী অনেক ভয় পেয়ে গিয়ে রাজুকে জড়িয়ে ধরে। আসলে বিদ্যুৎ চমকানো দেখলে মীনাক্ষী অনেক ভয় পেত। এগুলো দেখে লাক্ষ্মী কোনোভাবেই রাজিকে ওর সাথে পাঠাবে না বলে জানিয়ে দেয়। তারপর পরই সিএম কল দেয়, আর লাক্ষ্মীকে বোঝানোর অনেক করে চেষ্টা করে, কিন্তু সিএমকেও যেন পাত্তাই দিচ্ছিল না লাক্ষ্মী। তারপর আরও অনেকক্ষণ বোঝানোর পরে রাজি হয় লাক্ষ্মী, আর বলে আমি যা বলবো তেমনটা করলে যেতে দিব আমার স্বামীকে। সিএমও সাথে সাথেই রাজি হয়ে যায়, আর আইজিকে বলে দেয় যে লাক্ষ্মী যা বলবে সবকিছু তেমনই হবে, এখন থেকে সিএম লাক্ষ্মী। সিএম এর সাথে কথা শেষ করার পর লাক্ষ্মী বলে, এই কাজের জন্য রাজুকে আমি পাঠাবো, কিন্তু ওর সাথে আমিও যাব। এটাতে অবাক হয়ে যায় রাজু আর মীনাক্ষী। তখন লাক্ষ্মীর বাবা, ছেলে আর কাজের লোকটা ওদের সাথেই যেতে চায়। এটাতে অনেক রেগে যায় মীনাক্ষী। সে কোনোভাবে এত ভয়ঙ্কর একটা মিশনে এইসব জোকারদেরকে নিয়ে যাবে না। তারপরে অন্য কোনো উপায় না পেয়ে ওদেরকে নিয়ে যেতে রাজি হয়। সবাই স্যুট বুট প্যাক করে বেরিয়ে পড়ে সিএম এর উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে ওরা সবাই চলে আসে সিএম এর অফিসে। তখন সিএম বলে, মিশনে যাওয়ার আগে তোমার কিছু ব্যাপার জানা প্রয়োজন। গতকাল রাতে বিজু গান্ডেকে মারতে বিল্লু নায়ক ও তার পুরো দলবল নিয়ে হামলা করেছিল, কিন্তু শিকার করতে এসে বিল্লু সহ তার পুরো দলবল সবাই বিজুর শিকারে পরিণত হয়। চোখের পলকেই সবাইকেই মেরে দেয় বিজু। তো তোমরা কি ফেস করছো বুঝতেই তো পারছো, ওকে মারার জন্য তুমিই পারফেক্ট। এটা শুনে রাজু অনেক খুশি হয়ে স্যালুট দেয় সিএমকে। সবাই তোর স্যালুট দেখেই বুঝে যায় যে একে দিয়েই কাজ হবে, কিন্তু কেন জানি রাজু স্যালুট শেষেও হাতটা নামাচ্ছিলই না। পরে বোঝা যায় ওর কোমরটা আটকে গেছে। অনেকদিন ডিউটি থেকে দূরে থাকায় পুরো আনফিট হয়ে গেছিল রাজু। এটাতে সবাই বড় মাপের একটা শক খেয়ে যায়। পরে ডাক্তার ডাকা হয়। ডাক্তার কিছু টেস্ট করে জানায় পুলিশ অফিসার থাকার সময় রাজু কিছু চোট পেয়েছিল, আর এতদিন কোনো প্রকার এক্সারসাইজ না করাতে ওর শরীর পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। এখন বন্দুক চালানো, দৌড়ানো, ফাইট করার জন্য একদমই অসম্ভব। রাজু অ্যাকশন করার জন্য একদমই আনফিট। এগুলো শুনে পুরো রুমে থাকা সবাই থমকে যায়। এই আনফিট একজনকে আনার জন্য এত ঝামেলা পোহালে ওরা। আখিলকে ফিরে আনার জন্য আর মাত্র 72 ঘন্টা সময় বাকি। তো অন্য কোনো উপায় না পেয়ে রাজুর উপরে ওদের ভরসা করতেই হয়। শক্তি দিয়ে না হোক, বুদ্ধি দিয়ে হয়তো সে আখিলকে বাঁচাতে পারবে, আর রাজুই তো এখন ওদের শেষ ভরসা। তখন রাজু বলতে থাকে, এই অপারেশনটা সাকসেস করতে হলে পাপা পান্ডেকে দরকার আমাদের। সে আমাদের কাছে থাকলে বিজু পান্ডে আমাদের কন্ট্রোলে থাকবে, কিন্তু জেলার তো পুরো পাগলা, তবে কেমনে বের করবে পাপা পান্ডেকে? তখন রাজু একটা প্ল্যান করে, জেলের মধ্যে একটা দলকে হাত করে পাপা পান্ডেকে মারার জন্য। তো প্ল্যান অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। সবাই মিলে পাপা পান্ডেকে বেধম মার দিতে থাকে। ঠিক তখনই চলে আসে জেলার অ্যান্টনি। সে গিয়ে সবাইকে থামানোর চেষ্টা করলে উল্টো ওকেই ধোয়া শুরু করে দেয় সবাই। অনেক মার খাওয়ার পরে গুলি চালায় অ্যান্টনি। এতে সবাই থেমে যায়। দেখা যায় পাপা পান্ডের একদম বাজে দশা হয়ে গেছে। তারপর ওকে নিয়ে একটা হাসপাতালে চলে আসে অ্যান্টনি। আর এখানেই আগে থেকে ডাক্তার সেজেছিল রাজু ও তার দলবল। অ্যান্টনি বুঝে গিয়েছিল যে কোনো একটা গ্যাং এসেছে পাপাকে কিডন্যাপ করার জন্য। তো খোঁজাখুঁজি শুরু করে দেয় ওরা। হঠাৎই অপারেশন রুমের মধ্যে গুলি চালায় রাজু। এতে অ্যান্টনি মনে করে হয়তো ওই গ্যাংটা চলে এসেছে। ঘরের ভিতরে রাজুরা লন্ডভন্ড করতে থাকে সবকিছু। পরে অ্যান্টনি আসলে ওর সামনে নাটক করতে থাকে। তারপর পাপাকে নিয়ে ওরা হাসপাতাল থেকে বের হওয়ার প্ল্যান করে। আস্তে আস্তে আগায় সেদিকে। ঠিক তখনই অন্য একটা দিক থেকে গুলির আওয়াজ আসে। তখন রাজুদেরকে জেনারেটর রুমে ঢুকিয়ে দিয়ে অ্যান্টনিরা যায় ওদেরকে খুঁজতে। আস্তে আস্তে আগাতে থাকে। ওইদিকে একটা সাউন্ড বক্সে প্রি রেকর্ডেড ভয়েস চলছিল, কিন্তু এরা কিছুই বুঝে উঠতে পারে না। আস্তে আস্তে যেতে থাকে ওই দিকেই। পরে দেখতে পায় একটা সাউন্ড বক্স। এটা দেখে ওরা যায় সেই রুমটায় যেখানে পাপা পান্ডেকে ঢুকিয়েছিল। গিয়ে দেখতে পায় এটা তো বের হওয়ার রাস্তা। তখন ওরা বুঝতে পারে আসলে ডাক্তাররাই ওদেরকে ধোকা দিয়ে পাপা পান্ডেকে ধরে নিয়ে গেছে। এটাতে অনেক রেগে যায় অ্যান্টনি। এদিকে দেখা যায় হাসপাতাল থেকে পালিয়ে এসে বিজুর সাথে কথা বলিয়ে দেয় পাপা পান্ডের। ভাইকে দেখে তো বিজু অনেক খুশি হয়ে যায়। তারপর ওর ঠিকানাটাও দেয়, আর ভালো করে পাপা পান্ডেকে নিয়ে আসতে বলে। যদি ভাইয়ের কিছু হয় তবে আখিলকে মেরে দিব আমি। তারপর পরই দেখা যায় পাশেই বসে লাক্ষ্মী কান্না করছিল, কারণ রাজু মীনাক্ষীকে অ্যাম্বুলেন্সের মধ্যে হাক করেছিল।
তখন রাজু লক্ষ্মীর অনেক তারিফ করতে থাকে আর মীনাক্ষীর সম্পর্কে এটা ওটা বলতে থাকে। ঠিক সেই সময় মীনাক্ষী ওর পেছনেই চলে আসে। এটা দেখে লক্ষ্মী ওর সম্পর্কে এটা ওটা বলাতে থাকে রাজুকে দিয়ে। এটাতে মীনাক্ষী অনেক ক্ষেপে যায়। পরে সবাই মিলে রোডম্যাপ নিয়ে কথা বলতে থাকলে লক্ষ্মী আচার দিয়ে কিছু মাখিয়ে এনে সবাইকেই দেয়। ওরা খুব মজা করে খেতে থাকে ওই আচারটা। তারপর গিয়ে পাপা পান্ডেকেও দেয়। তখন পাপা বলে গন্ধ অনেক ভালো, কিন্তু আমার পেট খারাপ, আমি এটা খেতে পারবো না। তারপরেও লক্ষ্মীকে অনেক জোর করতে থাকে। পাপা বারবার বলতে থাকে আমি খেতে পারবো না, কিন্তু লক্ষ্মীও নাছর বান্দা। এমন জোর জবরদস্তি করতে করতে পাপাকে হালকা করে ধাক্কা দেয় লক্ষ্মী। আর ওরা পাহাড়ের উপরে থাকায় সেখান থেকে পড়ে যায় পাপা। সোজা গিয়ে রাস্তায় পড়ে। সাথে সাথে একটা বাস এসে ধাক্কা দেয় আর সেখানেই মারা যায় পাপা পান্ডে। তখন এটা দেখে সবাই নিচে চলে আসে। আর লক্ষ্মী তো বলে ওঠে আচার খেতে বলেছিলাম, আর লাফ দিয়ে মারা গেল বেচারা। ওর মুখে এমন কথা শুনে সবাই থ লেগে যায়। একজনকে মেরেও কেমন কথা বলছে সে। এটাতে খুব রেগে যায় মীনাক্ষী আর লক্ষ্মীকে এটা ওটা বলতে শুরু করে। কিন্তু লক্ষ্মী এমন একটা ভাব করে যেন সে কিছুই করেনি। পাপা মারা যাওয়াতে এখন ওদের পুরো প্ল্যান শেষ। যদি বিজু জানতে পারে যে পাপা মারা গেছে তবে সবকিছু শেষ হয়ে যাবে। আখিলকেও জায়গাতেই মেরে দিবে। আর এই ব্যাপারটা যখন সিএম জানতে পারে সে তো পাগল প্রায় হয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন সে রাজুকে বলে তুমি কিভাবে আখিলকে আনবে সেটা আমি জানি না, তোমার জীবন দিয়ে হোক আর যা দিয়ে হোক তোমার আনে দিতে হবে। এদিকে অ্যান্টনি ওই অ্যাম্বুলেন্সটাকে ট্র্যাক করে রাজুদের খুঁজতে আসছিল। এটা শোনা মাত্রই গাড়িটা চেঞ্জ করে চলে যায় সেখান থেকে। তখনই সেখানে এসে পৌঁছে অ্যান্টনিটা। ওর সেক্রেটারি বলে ওরা পালিয়েছে, কিন্তু মানে না অ্যান্টনি। আস্তে আস্তে যায় অ্যাম্বুলেন্সের কাছে, গিয়ে দেখতে পায় সত্যিই পালিয়েছে। তারপর ডাক্তার পাপা পান্ডেকে এমন একটা ওষুধ দেয় যেটাতে 2 দিন পর্যন্ত বডির কিছুই হবে না। আর পাপেটের মতো পাপা পান্ডের হাতে পায়ে মাথায় সুতো লাগায়, যেটা দিয়ে সেগুলোকে মুভমেন্ট করানো সম্ভব হবে, যেন ভিডিও কলে ওরা ধরা না পড়ে যায় যে মারা গেছে পাপা। এদিকে বিজু বারবার কল দিয়েই যাচ্ছিল। পরে পাপার ড্রেস পাল্টে ভিডিও কলে যায় ওরা। বিজুর সামনে এমন একটা ভাবসাব করে যে এখনো বেঁচে আছে সে। বিজু কিছুই বুঝে উঠতে পারে না। এদিকে মীনাক্ষী আর লক্ষ্মীর মধ্যে রাজুকে নিয়ে ঝগড়াও শুরু হয়ে যায়। রাজু কার হবে এটা নিয়ে ওদের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এরপর থেকে ওরা যেখানেই যাচ্ছিল সেখানেই দুইজন রাজুকে পাওয়ার জন্য লড়েই যাচ্ছিল। কার থেকে কে যে বেশি পাগলামি করছিল সেইটাই বলা দেয়। এমনভাবে একদিন পার হয়ে যায়। পরদিন সকালবেলা ওরা সবাই একটা ঢাবায় চলে আসে নাস্তা পানি করতে। ঠিক তখনই সেখানে পাপা পান্ডেকে খুঁজতে খুঁজতে এসে পৌঁছে অ্যান্টনিটাও। এসে পাপাকে ওরই ছবি দেখিয়ে বলে যে একে কি দেখেছো তুমি কোথাও? কিন্তু মৃত মানুষকে কথা বলতে পারে? তো কিছুই বলে না পাপা। তখন পাশ থেকে রাজু বলে ওঠে ওনার সমস্যা আছে, এজন্য উনি কথা বলতে পারবে না। আসলে রাজুরা গতকালকে হাসপাতালে মাস্ক পরে থাকার কারণে ওদেরকে চিনতে পারে না অ্যান্টনিরা। ওরা কথাবার্তা বলতে থাকলে হঠাৎই পুলিশের কাছে পাপা পান্ডের কিডন্যাপকারীদের ছবি এসে পৌঁছে, কিন্তু এখানে ঠিকঠাক নেটওয়ার্ক না থাকায় দেখতে পায় না। তখন অ্যান্টনিকে ওর সেক্রেটারি বলে স্যার কোনোদিনও আপনি আমার কথা শুনেননি, আজ একটা কথা শোনেন প্লিজ। আমি ছবি ডাউনলোড করে আনি আর আপনি এদেরকে যেতে দিয়েন না, কেন জানি এদের উপর আমার সন্দেহ হচ্ছে। তারপর সেক্রেটারি চলে গেলেই রাজু পাপাকে দিয়ে খারাপ অঙ্গভঙ্গি করাতে থাকে অ্যান্টনির সাথে। এটাতে অনেক রেগে গিয়ে রাজুদের তাড়িয়ে দেয় অ্যান্টনি। তারপরই সেখানে সেক্রেটারি এসে দেখায় যে এরাই পাপাকে ধরে নিয়ে এসেছে। এটাতে একদম থ লেগে যায় অ্যান্টনি, আর এবার ওই একা একাই ধোকার বদলা নিতে চায়। এদিকে ছোটা নায়ককে একজন খবর দেয় পাপা পান্ডের রুট সম্পর্কে। তো ওরা দলবল নিয়ে বের হয়ে পড়ে পাপাকে মারার জন্য। এই খবরটা বিজু পান্ডে পর্যন্ত যেতে খুব একটা সময় লাগে না। রাজুরা পাপাকে নিয়ে রোডম্যাপ ফলো করে আসছিল। শুনশান একটা জায়গায় ওদের গাড়িকে থামায় একদল লোক। আশেপাশে যতদূর চোখ যায় শুধু ভুট্টা খেত আর ভুট্টা খেতি। এর মাঝে ওদেরকে আটকানো হয়। তখনই রাজুর ফোন একটা কল আসে। ফোনের ওপার থেকে বিজু জানায় তোমাদের লোকেশন ছোটা নায়ক জেনে গিয়েছে, তো আমার কাছে আসার প্রয়োজন নেই, আমি আসি তোমাদের কাছে আখিলকে নিয়ে। আর যারা তোমাদের পথ আটকেছে ওরা আমাদেরই লোক। ওর লিডারের নাম পঙ্কজ পান্ডে। তারপর দেখা যায় ওরা সবাই পাপা পান্ডের অনেক বড় ভক্ত। পাপাকে দেখেই যেন ওদের খুশি আর ধরছিলই না। এদিকে রাজু মীনাক্ষী আর লক্ষ্মী বলাবলি করতে থাকে কিছুক্ষণের মধ্যে এখানে 2 দলের মধ্যে অ্যাটাক হবে, আর এর মধ্যেই পাপাকে ধাক্কা দিব আমরা, আর বলে দিব যে ফাইটের মধ্যে মারা গেছে। ওদের মধ্যেকার এসব কথা শুনে ফেলে 3 জন লোক। এটা সবাইকে বলে দিতে যাবে। ঠিক তখনই কাজের লোক আর শ্বশুর মশাই দুজনকে মেরে দেয়, আর একজনকে রাজু উঠায় কিন্তু মরে না, রাজুই লক্ষ্যে যায়। ততক্ষণে নায়করা অ্যাটাক করে বসে। ওদের 2 দলের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়, আর পাপাকেও সেখানে বারবার ধাক্কা দিয়ে দিচ্ছিল রাজু। অনেকক্ষণ মারামারি চলার পরে সবাই খতম হয়ে যায়। শেষমেশ পঙ্কজ পান্ডেও জেনে যায় যে পাপা ভাই আগেই মারা গিয়েছিল, আর মৃত মানুষকে বাঁচানোর জন্য ওরা এত মানুষ মারা গেল, কিন্তু এটা বিজুকে বলার জন্য সে জীবিত থাকে না। কিছুক্ষণ পরেই সেখানে বিজু চলে আসে আর এসব দেখে একদম ব্যথিত হয়ে যায়। তখন রাজু বলে ওঠে পাপা ভাই মারা যাওয়ার আগে আহিলকে নিয়ে যেতে বলেছিল, এটাই ওনার শেষ ইচ্ছা ছিল। এসব কথা শুনে ওকে দিয়ে দিতে যাবে, ঠিক তখনই এন্ট্রি নেয় অ্যান্টনি আর রাজুদের প্ল্যানের ভিডিও দেখায় বিজুকে। এটাতে বিজু অনেক রেগে গিয়ে বন্দুক তাক করে রাজুর দিকে।
তখন রাজু অনেক চালাকির মাধ্যমে অ্যান্টনিকেই ফাঁসিয়ে দেয়। সে বলে, স্যার আপনার প্ল্যান মোতাবেক সবকিছু হচ্ছে, আপনি একদম জিনিয়াস, বিজু কিচ্ছু বুঝতে পারবে না। এগুলো শুনে বিজু কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কে এই মাস্টার মাইন্ড, রাজু নাকি অ্যান্টনি? এক পর্যায়ে ছোটা আবারও অ্যাটাক করে বসে। সে মারা যায়নি, আর এই সুযোগে আখিলকে নিয়ে পালিয়ে যায় রাজুরা। তখন ছোটাকে ধরে সেখানেই মেরে দেয় বিজু, আর অ্যান্টনিকে কাকতারুয়ার মতো সাজিয়ে দিয়ে চলে যায়। অ্যান্টনি অনেক চিল্লাচিল্লি করে হেল্প চাইলেও কেউই আসছিল না ওর হেল্প করতে। এদিকে রাজুর একটা জায়গায় আসলে সেখানেও চলে আসে বিজু। রাজুর একটা ওয়্যার হাউসে আটকা পড়ে যায়। এখানে মরার আগ মুহূর্তেও লাক্ষ্মী আর মীনাক্ষী রাজুকে নিয়ে ঝগড়া করেই যাচ্ছিল। এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় রাজু, আর বিজুর লোকদেরকে মারা শুরু করে দেয়। কিসের আনফিট, ওকে দেখেই তো পুরো অ্যাকশন হিরোর মতোই লাগছিল। এত মানুষও যেন রাজুর কাছে কমই মনে হচ্ছিল। চোখের পলকেই বিজু সহ বাকি সবাইকেই মেরে দেয় রাজু। তারপর হঠাৎই রাজু মীনাক্ষীকে বলে, তুমি যাও, আখিল আমার সাথে যাবে। এটাতে পুরো শক খেয়ে যায় ওরা সবাই। এই মিশনটা আসলে রাজু নিজের জন্যই করেছিল। এই ব্যাপারটা যখন সিএম জানতে পারে সে তো পুরো পাগলই হয়ে যায়। তারপর রাজুর কল আসে ওর ফোনে। তখন সে জানায়, স্যার আখিলকে আপনার কাছে পাঠিয়ে দেব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে আপনাকে। সিএম তো যে কোনো কাজ করতেই প্রস্তুত। তখন রাজু তার স্যারের সম্পর্কে বলে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাজু তার মাস্টারের সমস্যা বুঝতে পেরে তাকে 5 লাখ টাকা দিয়েছিল। পরে স্যার তার সাথে দেখা করে বলে, আমার সমস্যাটা টাকার না, সম্মানের। একদিন ভোট চলছিল, তো একটা এমএলএ পদপ্রার্থীর লাইন ব্রেক করে ভোট দিতে চাইলে আমি বাধা দেই। তারপর এমএলএ নির্বাচনে জিতেই মাস্টারের সাথে অন্যায় করে বসে সেই এমএলএটা। ওনার উপরে আরোপ লাগায় যে উনি নাকি একটা শিক্ষিকাকে খারাপ প্রস্তাব দিয়েছিল। এতে ছাত্রছাত্রীর সামনে ওনাকে অসম্মানী করে জেলে পাঠানো হয়। ওনার সাথে কেউ দাঁড়ায়নি, উনি নিজেই একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। তো আখিলজিকে যদি ফিরে চান তবে আমার স্যারের সম্মানটা ফিরিয়ে দিন। সাথে সাথেই সিএমের ব্যবস্থাও করে ফেলে। সেই এমএলএটা মিডিয়ার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়, আর মাস্টারজিকে তার সম্মানটা আবার ফিরিয়ে দেওয়া হয়। আর এটার জন্য আখিলকেও দিয়ে দেয় রাজু। এতে সিএমের সম্মানটাও বেঁচে যায়। কিছুদিন পরের কথা, এক সকালবেলা রাজুর নজর কাটাচ্ছিল লাক্ষ্মী। তখনই পাশের বাড়িতে রঙ্গোলি বানাচ্ছিল একটা মেয়ে। মেয়েটা অনেক সুন্দর রঙ্গোলি বানাচ্ছিল, এর জন্য ওইদিকেই যায় ওরা দুইজন, আর গিয়েই ওর নামটা জিজ্ঞেস করে। তখন এদিকে তাকিয়ে বলে, আমি মীনাক্ষী। ওকে দেখেই সবাই তো অবাক হয়ে যায়। তখন মীনাক্ষী বলে, এখানে আমার ট্রান্সফার হয়েছে, যাই হোক এখন থেকে আমাদের স্বামী আমাদের সামনেই থাকবে, ওর সাথে সব সুখ দুঃখ আমরা শেয়ার করতে পারবো। এটা শুনে তো বড় মাপের শখ খেয়ে যায় লাক্ষ্মী যে আমাদের স্বামী, আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এমনই সব সুন্দর সুন্দর গল্প সবার আগে পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।